গল্পের শুরু হয় একটি ছোট্ট এবং অন্ধকার বাংকার থেকে, যেখানে ইউএস স্পেশাল ফোর্সের কিছু সৈন্যকে শত্রুরা বন্দী করে রেখেছে। মৃত্যু যেন তাদের একদম সামনে দাঁড়িয়ে আছে। অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তখনই শত্রুদের নজর পড়ে একটা মহিলা সোলজার ভেইনের ওপরে। তারা তার সাথেও খারাপ আচরণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের ক্যাপ্টেন জেসি ফ্রিম্যান মাঝখানে চলে আসে। সে শত্রুদের চোখে চোখ রেখে বলে যে ভেইন কিছুই জানে না। জেসির এই সাহস দেখে শত্রুরা আরও রেগে যায়। তারা তার কাছে উত্তর চায়। তার শরীরে ইলেকট্রিক শক দেওয়া হয়, তাকে নির্মমভাবে মারধর করা হয়। কিন্তু জেসি তার সঙ্গীদের বাঁচানোর শপথ নিয়েছিল, তাই সে শত্রুদের একটা কথাও বলে না। এর মধ্যেই শত্রুদের নিজেদের মধ্যে তর্ক লেগে যায়, আর এই বিশৃঙ্খলার মধ্যে জেসি অজ্ঞান হয়ে যায়। শত্রুরা চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের যে তথ্য জানার দরকার ছিল সেটি তারা এখনো পায়নি। কিন্তু তারা একদমই জানতো না যে সামনে যেটা ঘটতে চলেছে সেটা তাদের কল্পনারও বাইরে। আসলে জেসি অজ্ঞান হওয়ার শুধু অভিনয় করছিল। পরের মুহূর্তেই 1 সেকেন্ড দেরি না করে সে দ্রুত নিজের দড়ি খুলে ফেলে এবং শত্রুদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। সে শত্রুদের বাজেভাবে মারধর করে এবং তার দুই সঙ্গীর জীবন বাঁচিয়ে পুরো পরিস্থিতি পাল্টে দেয়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। হঠাৎ তারা জানতে পারে যে শত্রুরা বাংকারের ভেতরে একটা বোমা লাগিয়ে রেখেছে। এখন তাদের কাছে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তারা দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। সেই 3 সৈন্যের মধ্যে শুধু জেসি বেঁচে যায়। এরপরে আমরা কয়েক বছর পরের ঘটনা দেখতে পাই। জেসি সৈনিকের জীবন ছেড়ে একটা সাধারণ জীবন কাটাতে শুরু করে। তার ওয়াইফ অ্যালিসিয়া এবং তার 2 সন্তান ছিল। তার 2 সন্তানের নাম রায়ান এবং মারা। জেসি এখন একজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত, কিন্তু সে নিজের কাজে এতটাই ডুবেছিল যে সে নিজের পরিবারকে সময় দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। অ্যালিসিয়া এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত ছিল। সে জেসিকে বোঝায় যে তার সন্তানদের সাথে আরও বেশি সময় কাটানো উচিত। এমনিতেই রায়ান আর মারার মধ্যে একদম মনিমনা ছিল না, যার কারণে বাড়িতে সবসময় একটা ঝামেলা লেগেই থাকতো। একজন চিন্তিত বাবা হিসেবে জেসি অ্যালিসিয়ার কথা মেনে নেয় এবং একটা প্ল্যান তৈরি করে। সে সন্তানদের মন জয় করতে এবং হারিয়ে যাওয়ার সময় আবার ফিরে পেতে তাদের নিজের কাজের জায়গায় নিয়ে আসে। সে আসলে কাজ করত একটা বিশাল এবং বিলাসবহুল NBA বাস্কেটবল স্টেডিয়ামে। সেদিন সেখানে পরিবেশটা কোনো উৎসবের থেকে কম ছিল না, কারণ একটা খুবই স্পেশাল ম্যাচ হতে চলেছে। জেসি তার সন্তানদের বিশ্বাস করিয়েছিল যে আজকের দিনটি তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হবে। আজ মাঠে শহরের মেয়র মিসেস ক্রিস্টিন এবং গভর্নমেন্ট মিস্টার পলের মতো বড় বড় ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। আর সবার ওপরে স্টেডিয়ামের নতুন বিলিয়নিয়ার মালিক ডায়ানারও সেখানে এন্ট্রি হওয়ার কথা ছিল। এই কথা শুনেই মারা আনন্দে লাফিয়ে ওঠে, আর তার মুখের হাসি দেখে জেসিও কিছুটা স্বস্তি পায়। বাইরের পরিবেশ পুরো জমে গিয়েছে। ডায়ানা এবং তার বয়ফ্রেন্ড মিলি হিপ কিছুক্ষণ আগেই স্টেডিয়ামে এসে পৌঁছেছে, আর আসার সাথে সাথেই মিডিয়া এবং ভক্তদের ভিড় তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। সেখানে এত ভিড় হয়ে যায় যে তিল রাখার মতো জায়গা থাকে না। অন্যদিকে এই হইচই থেকে একদম দূরে সরে জেসি তার সন্তানদের স্টেডিয়ামের ভেতরের অংশ দেখাচ্ছিল, যা সাধারণ মানুষদের জন্য সবসময় বন্ধ থাকে। সে তার বস ডেভলিন মন্টেস এবং ক্লিনিংয়ের কাজ করা এক ভালো মানুষ গাছের সাথে পরিচয় করিয়ে দেয়। আর পেছনের এই অদ্ভুত দৃশ্য দেখে বাচ্চারা আনন্দে পাগল হয়ে যায়। তারা প্রতিটি জিনিস দেখতে চায়, কিন্তু এই আনন্দের আড়ালেই মৃত্যু তার জাল বিছিয়ে দিচ্ছে, আর কেউ তার কোনো আভাসও পায় না। স্টেডিয়ামের সিকিউরিটি অফিসার অবশ্য পুরোপুরি সতর্ক ছিল। তারা প্রতিটি আসা যাওয়া করা মানুষের উপর বাজ পাখির মতো নজর রাখছিল। কিন্তু হঠাৎ কিছু অচেনা মানুষ ওয়াইফাই সার্ভিস অফিসার সেজে খুব সহজেই স্টেডিয়ামের ভেতরে ঢুকতে সক্ষম হয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো তাদের চেকিংও করা হয়, কিন্তু তারা সেই চেকিং এড়িয়ে আরামে ভেতরে ঢুকতে পারে। এদিকে জেসি যখন তার সন্তানদের তাদের সিটে বসাচ্ছিল, তখন একটু দূরে 2 জন দর্শক নিজেদের মধ্যে ভয়ঙ্করভাবে ঝগড়ায় জড়িয়ে পড়ে। অবস্থা শান্ত করতে এবং নিজের দায়িত্ব পালন করতে জেসি সেখানে দৌড়ে যায়। আর ঠিক এই মুহূর্তে পুরো গেমের অবস্থা বদলে যেতে শুরু করে। কিছু সময়ের জন্য রায়ান এবং মারা সেখানে ভিড়ের মধ্যে একদম একা হয়ে যায়। একদিকে গভর্নর পল এবং মেয়র ক্রিস্টিন খুব শান্তভাবে ভিআইপি ডায়ানা এবং মিলি হিপকে স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে কেউ বুঝতেই পারে না যে একদল লোক ইতিমধ্যেই ভেতরে ঢুকে পড়েছে। তাদের লিডার ছিল জব নামের একজন ভীষণ চালাক মানুষ। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে জব এবং তার টিম স্টেডিয়ামের পুরো সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে এবং নির্দিষ্ট কিছু জায়গায় বোমা লাগিয়ে দেয়। তারপর যাতে কারো সন্দেহ না হয় সেজন্য তারা নিজেদের রূপ বদলে ফেলে এবং আসল স্টাফের সাথে মিশে যাওয়ার জন্য তারা সিকিউরিটি গার্ডের পোশাক পরে নেয়। হুইসেল বাজে এবং বাস্কেটবল গেম শুরু হয়ে যায়। একদিকে মাঠে খেলা চলছে, আর অন্যদিকে জবের টিম তাদের আসল গেম শুরু করে দেয়। তারা আসলে সিকিউরিটি গার্ডদের একে একে কোনো শব্দ না করে পথ থেকে সরিয়ে দিতে শুরু করে, যার ফলে পর্দার আড়ালে ভয়ঙ্কর বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। স্টেডিয়ামের ভেতরে এখন মৃত্যুর তাণ্ডব শুরু হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, রায়ান এবং মারা এই আসন্ন ঝড়ের কোনো ধারণাই পায়নি। তারা নিজেদের জগতে ডুবে আরামে ম্যাচ দেখতে ব্যস্ত হয়েছিল। অন্যদিকে ডায়ানা, মিলি, মিস্টার পল এবং মেয়র ক্রিস্টিন
একটি নিরাপদ ভিআইপি এরিয়াতে বসে নিশ্চিন্তে গেম উপভোগ করছে, কিন্তু সামনে যা ঘটতে যাচ্ছে সেটা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। একদিকে জেসি সবকিছু স্বাভাবিক মনে করছে, আর অন্যদিকে জব এবং তার টিম সেই ভিআইপি রুম পর্যন্ত পৌঁছে যায়। শুরুতে জব মিথ্যা বলে যে সে মিলির অনেক বড় একজন ভক্ত, কিন্তু পরের মুহূর্তেই সে নিজের আসল পরিচয় দেখিয়ে দেয়। তার আসল উদ্দেশ্য ছিল ডায়ানাকে লুট করা। ঘরের ভেতরে ভয় আরো বেড়ে যায় যখন জব তার পিস্তল বের করে ফেলে। মিস্টার পল কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই জব কোনো চিন্তা না করে সরাসরি মিস্টার পলের দিকে গুলি চালিয়ে দেয়। ঘরের মধ্যে ভয় এবং নীরবতা নেমে আসে। বাকি সবাই শুধু অবাক এবং আতঙ্কিত হয়ে এই মৃত্যুর দৃশ্য দেখতে থাকে। অন্যদিকে রায়ান ম্যাচ দেখতে এতটাই মগ্ন ছিল যে সে তার নিজের বোনের কোনো চিন্তাই করছিল না। মারা ম্যাচ দেখতে দেখতে বিরক্ত হয়ে যায় এবং বারবার তার বাবার ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে। রায়ান তাকে বকা দিয়ে বলে যে তার বাবার কাজ তেমন কোনো বিশেষ কাজ নয়। বিরক্ত হয়ে মারা ওয়াশরুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন সে কোনো সাধারণ ওয়াশরুম খুঁজে পায় না তখন চুপি চুপি সিকিউরিটি গার্ডের টয়লেটে ঢুকে পড়ে। কিন্তু সেখানে সে যা দেখতে পায় তাতে তার হুঁশ উড়ে যায়। জবের লোকেরা আসল গার্ডদের নির্মমভাবে মারধর করছে। সে মুখ দিয়ে কোনো শব্দ বের করার আগেই জবের টিম মারাকে ধরে ফেলে এবং তাকে তুলে নিয়ে যায় যাতে সে কাউকে কিছু বলতে না পারে। এদিকে জব ডায়ানাকে হুমকি দেয় যে তাকে $1 বিলিয়ন একটা সিক্রেট ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। এরপর সে তার টিম মেম্বার গামাকে নির্দেশ দেয় যে সে যেন স্টেডিয়ামের সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয় যাতে সিকিউরিটি অফিসাররা একে অপরের সাথে কোনো যোগাযোগ করতে না পারে। এদিকে জেসি নিজের জায়গায় ফিরে এসে যখন দেখে তার মেয়ে সেখানে নেই তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। রায়ানের এই অবহেলার কারণে সে ভীষণ রেগে যায়। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। জেসি সঙ্গে সঙ্গে মারার ভিআইপি কার্ডে থাকা ট্র্যাকিং ডিভাইস অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জেসি একদমই জানতো না যে জেকবের লোকেরা আগেই মারাকে তুলে নিয়ে গেছে এবং সেই ভিআইপি কার্ডও এখন তাদের কাছেই রয়েছে। আসলে তারা খুব চালাকি করে এই কার্ডটাকেই ব্যবহার করছে জেসিকে তাদের এই নোংরা খেলায় ফাঁসানোর জন্য। সে সামনে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একজন সিকিউরিটি গার্ড তার উপরে ঝাঁপিয়ে পড়ে। জেসি কাউকে মারতে চায় না, কিন্তু যখন তার নিজের জীবনের উপরে বিপদ আসে তখন তাকে হাত তুলতেই হয়। একজন পুরনো সোলজারের সামনে সেই সাধারণ গার্ড আর কতক্ষণই বা টিকতে পারে। জেসি চোখের পলকে তাকে মাটিতে ফেলে দেয়। তার কলার ধরে রাগে জিজ্ঞাসা করে যে এই ব্যাজ একটা ছোট মেয়ের, সে কোথায়? গার্ড উত্তর দেয় যে আমি কোনো বাচ্চা মেয়ের ব্যাপারে কিছুই জানি না। এক মুহূর্তও দেরি না করে সেই গুন্ডাকে একটা শক্তিশালী আঘাত করে সেখানেই অজ্ঞান করে ফেলে। এরপর জেসি যখন নিজের রাস্তা পরিষ্কার করে এগোচ্ছিল তখন গাস এসে জানায় যে সেদিন নতুন সিকিউরিটি লোকদের আচরণ তার কাছে বেশ অদ্ভুত লেগেছে। সে এমন একটা কথা বলে যে যা শুনে জেসি অবাক হয়ে যায়। প্রায় সব পুরনো গার্ডদের জায়গায় হঠাৎ করে নতুন লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। এটা শুনে জেসির সন্দেহ এখন নিশ্চিত বিশ্বাসে পরিণত হয়। 1 সেকেন্ডও নষ্ট না করে তারা দুজন সরাসরি সিকিউরিটি সেন্টারের দিকে দৌড়ে যায়, কিন্তু জবের টিম সেখানে পুরোপুরি নিজেদের দখল প্রতিষ্ঠা করে ফেলেছে। নিজেদের জীবন বাঁচাতে হলে তাদের দ্রুত একটা বিশ্রাম কক্ষে লুকিয়ে পড়তে হবে। জবের লোকেদের কাছে ছিল অত্যাধুনিক এবং অটোমেটিক গান, যা সাধারণ গুন্ডাদের কাছে কখনোই থাকে না। এই মুহূর্তে মৃত্যু যেন তাদের একদম সামনে দাঁড়িয়েছিল। এখন পরিষ্কার হয়ে যায় যে তাদের লড়াই কোনো ছোটখাটো গ্যাংয়ের সাথে নয়, বরং একটা ভয়ঙ্কর এবং প্রফেশনাল ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে। অন্যদিকে মারাকে ওমেগা নামের একটা বিশালদেহী গুন্ডা বন্দি করে নিয়ে যাচ্ছে, কিন্তু মারা তার বাবার মতোই বুদ্ধি করে তাকে ধোঁকা দেয় এবং পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সে আবার ধরা পড়ে যায়, কিন্তু ধরা পড়ার আগে সে এক মুহূর্তের জন্য হলেও নিজেকে শত্রুদের চোখ থেকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। এদিকে ভিআইপি রুমের একটা ভয়ঙ্কর সত্য সামনে বেরিয়ে আসে। ডায়ানা হঠাৎ জবের আসল পরিচয় মনে করতে পারে। সে কোনো সাধারণ সন্ত্রাস নয়, বরং একজন পুরনো সিআইএ এজেন্ট ছিল, যাকে একটি নির্দোষ মুসলিম ফ্যামিলিকে টেররিস্ট বলে হত্যা করার অপরাধে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। ডায়ানা যখন কোনো চিন্তা না করে এই সত্য সবার সামনে বলে দেয় তখন জবের রাগ আকাশ ছুঁয়ে যায়। তার ভেতরের দানব জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে ডায়ানাকে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে স্টেডিয়ামের অন্য একটি অন্ধকার অংশে জেসি এবং গাস মুখোমুখি হয় গামার সাথে। সে জব এবং তার টিমের একজন সদস্য ছিল এবং চুপি চুপি একটা ভয়ঙ্কর বোমা সেট করছিল। জেসি তার কাছে সিকিউরিটি ট্যাবলেট এবং নতুন গার্ড হওয়ার ব্যাপারে প্রশ্ন করে, কিন্তু সে একটা কথাও বলে না। গাছ সামনে এগিয়ে এসে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেই মহিলা ছিল ভীষণ দ্রুত এবং শক্তিশালী। গাছ তার সামনে একদমই টিকতে পারে না। বাধ্য হয়ে জেসির নিজেরই এই বিপজ্জনক মহিলার সাথে লড়াই করতে হয়। গামা হঠাৎই থেমে যায়। সে জেসির দিকে তাকিয়ে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর কথা বলে যে বাস্কেটবল খেলা শেষ হওয়ার সাথে সাথেই সবাই মারা যাবে। জেসি কিছু বুঝে ওঠার আগেই গামা নিজের বন্দুক বের করে নিজের মাথায় গুলি করে ফেলে। এক মুহূর্তের জন্য চারদিকে ভয় এবং নীরবতা ছেয়ে যায়, কিন্তু জেসির কাছে শোক পালন করার বা ভয় পাওয়ার মতো সময় নেই। নিজের বছরের পর বছর মিলিটারি এক্সপিরিয়েন্স ব্যবহার করে সে খুব দ্রুত বোমাটি ডিফিউজ করে ফেলে। একটা বড় বিপদ কিছুটা কমে যায়, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। তাদের আসল উদ্দেশ্য ছিল মারার জীবন এবং স্টেডিয়ামে সেই নিরীহ ক্রাউডকে বাঁচানো।
যারা কোনো কিছু না জেনেই মৃত্যুর মুখোমুখি বসে রয়েছে। কিন্তু গল্পে টুইস্ট আসে যখন ভিআইপি এরিয়াতে ডায়ানার কথায় জবের রক্ত ফুটতে শুরু করে। ডায়ানা কোনো চিন্তা না করেই বলে দেয় যে জবের পরিবার তার নিজের পাপের কারণেই মারা গিয়েছিল। এটা শুনে জব পাগলের মতো হয়ে যায়। সে ডায়ানাকে ধরে ফেলে, কিন্তু তাকে মারে না। এর পরিবর্তে সে ডায়ানার সামনে একটা ভয়ঙ্কর শর্ত রাখে, হয় নিজের বয়ফ্রেন্ড মিলিকে মরতে দেখো অথবা মেয়র ক্রিস্টিনকে। এক মুহূর্তের জন্য মনে হয় সব শেষ, কিন্তু হঠাৎ ডায়ানার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট সরাসরি জবের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। টাকা পাওয়ার পর জবের সেই ভয়ঙ্কর প্ল্যান সেখানেই থেমে যায়। কিছুক্ষণ পর জব গামাকে কল করে পরবর্তী প্ল্যান জানার জন্য, কিন্তু লাইনে অপর পাশে জেসির কণ্ঠ শুনে তার হুঁশ উড়ে যায়। জব ভয় পেয়ে যায় যে গামা মারা গেছে, তাই সে সঙ্গে সঙ্গে তার টিমকে জেসিকে খুঁজে বের করে মেরে ফেলার নির্দেশ দেয়। কিন্তু ঠিক যখন তার আশা শেষ হয়ে যেতে বসেছে, তখন ওমেগা সেখানে মারাকে নিয়ে পৌঁছে যায়। অন্যদিকে স্টেডিয়ামের স্ট্যান্ডের ভেতরে ভক্তদের চিৎকার এবং আনন্দ এখনও চলছে। তারা একদমই জানতো না যে তাদের পায়ের নিচেই মৃত্যু লুকিয়ে আছে। জেসি ভীষণ চিন্তায় পড়ে যায় এবং রায়ানের কাছে পৌঁছে যায়, কিন্তু সন্ত্রাসী এবং বোমার এই জটিল ফাঁদের মধ্যে সে মারাকে খুঁজে পাচ্ছিল না। রায়ান তার বাবাকে সাহায্য করতে চায়, কিন্তু জেসি তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে এবং নিজেকে বিপদ থেকে দূরে রাখতে কঠোরভাবে বলে দেয়। এরপর জেসি এবং গাস বাকি বোমাগুলো খুঁজে বের করার জন্য বের হয়ে পড়ে। ভিআইপি রুমে জব মারাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেই ছোট্ট মেয়েটি অসাধারণ সাহস দেখায়। জবের হুমকি এবং সামনে তাক করা বন্দুকের পরেও তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। সে সাহসের সাথে বলে যে তার বাবা তাকে বাঁচাতে অবশ্যই আসবে। এদিকে জেসি এবং গাসের পথ বন্ধ হয়ে যায়। গাসের কথা মেনে জেসি নতুন একটা প্ল্যান তৈরি করে। সে অনুযায়ী সে অ্যানাউন্সমেন্ট সেন্টারের দিকে দৌড়ে যায়। সেখানে সে বাইন নামের একজন অফিসারকে অপসারণ অ্যালার্ম বাজানোর জন্য রাজি করায়, কিন্তু তারা কিছু করার আগেই জেকবের 2 গুন্ডা সেখানে হামলা চালায়। এই বিশৃঙ্খলার মধ্যে জেসি কোনোভাবে বেঁচে বেরিয়ে আসে, কিন্তু বেইন গুলিবদ্ধ হয়ে সেখানেই মারা যায়। নিজের জীবন বাঁচিয়ে পালানোর সময় জেসি এমন একটা জায়গায় লুকায় যেখানে হঠাৎ তার দেখা হয়ে যায় তার বস ডেভলিনের সাথে। জেসি যখন তাকে সব ঘটনা জানায়, তখন এমন একটা সত্য সামনে আসে যা জেসিকে ভেতর থেকে ভেঙে দেয়। ডেভলিন তার বন্দুক সরাসরি জেসির দিকে তাক করে এবং সে বলে যে ডেভলিন শুরু থেকেই জবের গ্যাংয়ের অংশ ছিল। নিজের বসের এই বিশ্বাসঘাতকতায় জেসি হতবাক হয়ে যায়। এখন এই যুদ্ধে সে সম্পূর্ণ একা। এক মুহূর্তও নষ্ট না করে জেসি ডেভলিনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে মেরে মাটিতে ফেলে দেয়। সে ডেভলিনের এয়ারপিস খুলে ফেলে, যাতে জব মনে করে যে ডেভলিন এখনও বেঁচে আছে। যখন জেসি জানতে পারে যে মারা জবের কাছে আছে, সে সরাসরি নিচের মেয়েকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। এদিকে জব যখন জানতে পারে যে জেসি একজন ট্রেন ইউএস স্পেশাল ফোর্স অফিসার, তখন তার মাথার ঘাম ছুটে যায়। নিজের ভয়কে লুকানোর জন্য সে মারার ওপরে হাত তোলে এবং ওমেগাকে নির্দেশ দেয় যে সে যেন রায়ানকেও ধরে নিয়ে আসে। ওমেগা স্ট্যান্ডে গিয়ে রায়ানকে সেখান থেকে চলে আসতে বলে, কিন্তু রায়ান তার বাবার কথা মেনে সেখান থেকে নড়তে রাজি হয় না। অনেক চেষ্টা করেও ওমেগা তাকে সরাতে পারে না। ঠিক তখনই জব ক্যামেরাতে জেসিকে দেখতে পায় এবং ওমেগার সাথে আরও 2 জন গুন্ডাকে তাকে মেরে ফেলার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু জেসি বুদ্ধি করে ওই 3 জনকে একটা রুমের মধ্যে আটকে ফেলে এবং নিজের মিলিটারি এক্সপিরিয়েন্স ব্যবহার করে খুব সহজেই তাদেরকে শেষ করে ফেলে। এরপর ওমেগার কাছ থেকে মারার লোকেশন জেনে জেসি তার গল্প সেখানেই শেষ করে দেয়। এখন জেসি গাসের সাথে যোগাযোগ করে এবং বলে যে ভিআইপি রুমে যাওয়ার জন্য সাধারণ পথ বাদ দিয়ে অন্য কোনো পথ ব্যবহার করতে হবে। কথা বলার সময় জেসি জানতে পারে যে স্টেডিয়ামের বাইরে এখনও কিছু বোমা সচল রয়েছে। গেম শেষ হতে চলেছে, তাই গাস একাই সেই বোমাগুলো ডিফিউজ করার সিদ্ধান্ত নেয়। এদিকে জব ভিআইপি রুমে থাকা বাকি বোমার ট্রিগার চাপতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ জানালা ভেঙে জেসি রুমের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু জেসি ভয় না পেয়ে জবকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জব ট্রিগার চাপ দিয়ে দেয় এবং একটা বড় বিস্ফোরণ ঘটে। কিন্তু ভাগ্য ভালো ছিল যে গাস সঠিক সময় বোমাগুলো সরিয়ে ফেলেছিল, যার কারণে পুরো বিল্ডিং ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যায়। জব হতবাক হয়ে যায়। জেসি চোখের পলকে বন্দুক বের করে জবের টিমকে পরাজিত করে ফেলে, কিন্তু জব চালাকি করে মারাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর জেসি আতঙ্কিত ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যায়। অন্যদিকে জেসির ওয়াইফ অ্যালিসিয়া বিস্ফোরণের খবর পেয়ে যায় এবং দ্রুত স্টেডিয়ামের দিকে রওনা করে। এদিকে রায়ান উপরের হলওয়েতে জেসি এবং জবকে শেষ লড়াইয়ের জন্য মুখোমুখি হতে দেখে। শুরুতে জেসি শক্তভাবে লড়াই করছিল, কিন্তু ধীরে ধীরে সে ক্লান্ত হয়ে পড়ে। যেই মুহূর্তে জব বন্দুক বের করে, জেসি মাটিতে পড়ে যায়। নিজের বাবাকে হারতে দেখে মারা সাহস জোগাড় করে এবং জবকে জোরে লাথি মারে। রাগে জব মারাকে মাটিতে আশ্রয় ফেলে, কিন্তু ঠিক তখনই জেসি আবার উঠে দাঁড়ায় এবং নিজের মেয়েকে বাঁচিয়ে ফেলে। কিন্তু ঠিক তখনই একটা ভয়ঙ্কর সত্য সবার সামনে আসে। মারার হাতে একটা বোম লাগানো রয়েছে। মৃত্যু যেন তাদের একদম কাছেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ঠিক তখনই ডায়ানা চুপি চুপি জবের পেছনে এসে তার দিকে বন্দুক তাক করে। জব ভেবেছিল ডায়ানা গুলি চালাবে না, কিন্তু সে কোনো ভয় না করে ট্রিগারে চাপ দিয়ে দেয়। গুলি সরাসরি জবের পায়ে গিয়ে লাগে। পরের মুহূর্তে জেসি জবের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং টাইমার লাগানো বোমটি খুলে সরাসরি জবের শরীরে লাগিয়ে দেয়। এরপর একটা বড় বিস্ফোরণ হয়
যার ফলে একটি বিশাল ক্ষতি হওয়া থেকে সবাই বেঁচে যায়। একটা দুর্দান্ত এবং সাসপেন্সে ভরা লড়াইয়ের পর গল্পের সমাপ্তি হয় একটা শান্তির সাথে, যেখানে জেসি তার পরিবারকে নিরাপদে বাঁচিয়ে ফেলে এবং স্টেডিয়ামও ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায়। যদি সিনেমাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।